নমস্কার, ঘরে বাইরে আমরা ব্লগে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আড্ডা। আর আজকে আমার আড্ডার সঙ্গী আমার খুব প্রিয় একজন মানুষ, ইন্দ্রাণী পাঠক। নমস্কার ইন্দ্রাণী। নমস্কার। ইন্দ্রাণী সরকারি চাকুরে। আমি ইন্দ্রাণীর মুখ থেকেই শুনে নেব ইন্দ্রাণীর চাকরির প্রোফাইলটা। ইন্দ্রাণী বল। হ্যাঁ, মানে আমার মূলত কাজ হচ্ছে নারী কেন্দ্রিক। বলা যেতে পারে যে এটা আমার একটা খুব আনন্দের জায়গা এবং খুব নিজেকে খুব ভালো লাগে যে একজন মহিলা হয়ে আমি সমাজের যে সমস্ত মহিলারা সেরকম আলোকিত হতে পারেন না, তাদেরকে স্বনির্ভর করার জন্য, তারা যাতে নিজের পায়ে দাঁড়িয়ে কিছু করতে পারেন এবং আমরা এইভাবেই যাতে সমাজ আরও উন্নত হতে পারে মহিলাদের হাত ধরে, এবং সেই মহিলাদেরকে সাহায্য করার জন্য সরকারি যে দপ্তর উন্নয়ন করার জন্য আরবান ডেভেলপমেন্ট, সেখানকার আমি একজন কর্মী। আমার খুব ভাবতে ভালো লাগছে যে আমার বান্ধবী এরকম একজন মহিলাদের স্বনির্ভর করার একটা ডিপার্টমেন্টের সঙ্গে যুক্ত এবং মানে সে নিজেকে মানে সেই জায়গায় নিয়ে গেছে যে সে যাতে পিছিয়ে পড়া মহিলাদের পাশে থাকতে পারে। একদম তাই তো? একদম। আচ্ছা, আমরা আমার এই ঘরে বাইরে প্ল্যাটফর্মে আমি যাদের সঙ্গেই আড্ডা মারি, প্রথমেই আমি তাদের ব্যাগে ঢুকি। তো আমি তোর ব্যাগেও আজকে ঢুকবো। তুই আমাকে বল, এমন কোন তিনটে জিনিস ছাড়া তুই বাইরে বেরোনোর কথা জাস্ট ভাবতে পারিস না? এক হচ্ছে মেডিসিন, বিশেষ করে মাথার যন্ত্রণার, কারণ ওটা আমার নিত্যদিনের সঙ্গী। আচ্ছা। ওটার মানে একটা ওষুধের পাউচ আমার ব্যাগে সবসময় থাকে। আচ্ছা। দ্বিতীয় হচ্ছে লিপস্টিক। আচ্ছা। লিপস্টিক ছাড়া ইভেন এখনও যদি আমার ছোট যেটা আছে সেটাকেও খোলা যায়, তাহলে সেই পার্সেও আমি পাবো হচ্ছে লিপস্টিক। আচ্ছা। আর তৃতীয় হচ্ছে হ্যান্ড ওয়াইপস। আচ্ছা। এই হাইজিনটা আমার অনেক দিন আগে থেকে, এখন অনেকেই ভাবেন যে করোনার পরে হয়তো আমরা স্যানিটাইজার ইউজ করি বা হ্যান্ড ওয়াইপস ইউজ করি, কিন্তু এটা নয়। অ্যাকচুয়ালি আমার বিয়ের পর থেকেই এটা আমাকে অভ্যস্ত হতে হয়েছে। সেটা হলো আমার কর্তার কারণে, কারণ কর্তা এই বিষয়ে খুবই সচেতন এবং তিনি দীর্ঘদিন বাইরে থাকতেন বলে ওখানকার একটা অ্যাটমসফিয়ারেই হোক বা ওখানকার এনভায়রনমেন্টেই হোক, এটার সাথে উনি হ্যাবিচুয়েটেড হয়ে যান এবং বিয়ের পর থেকে আমার ব্যাগে এটা একটা, এখন এমনও হয় হয়তো আমার দেবপামের কাছে থাকে না, কিন্তু আমার ব্যাগে থাকবে। মানে ও যেখানে যাক জানে যে এটা আমি পেয়ে যাবো, সে রেস্টুরেন্টেই যাক। ও তোকে ট্রেন্ড করে দিয়েছে। একদম ট্রেন্ড। এবং এটা আমার অফিস কলিগরাও জানেন এবং আমাদের যারা আমরা নিত্যদিনের সঙ্গী যাই আসি তাদের মধ্যেও এটা বেশ প্রচার হয়ে গেছে যে কোথাও না পেলে ওখানে আমরা পাবো হ্যান্ডের ওয়াইপসে বা একটা হাত মোছার কিছু। হ্যাঁ। তো যেটা হয় আমার ব্যারাকপুরে পোস্টিং, তো ব্যারাকপুর স্টেশনে সন্ধ্যের পরে প্রচুর শালিক পাখি বসে থাকে। মানে পুরো স্টেশনটা কলবল করে শালিক পাখির আওয়াজে। এবার আমরা যখন ব্যারাকপুর লোকালে উঠি, অনেক সময় হয়তো ট্রেন ঢোকেনি তখনও, তো আমরা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকি। এমনও হয় তাদের কুকীর্তির জন্য কারুর মাথা গেল, কারুর ব্যাগ গেল, তখনও তারা যেটা করে, ও চিন্তা নেই, ম্যাডামের ব্যাগ খুললে তো ওয়াইপস পেয়ে যাবো। মানে শুধু হ্যান্ড ওয়াইপস ওই কাজে নয়, এটা অনেক কাজেই ব্যবহার হয়। মানে অনেকের ইমার্জেন্সিতে কারুর কাপড়ে চা পড়ে গেল, তো তখন আমার এইটা খুব কাজে দেয়। মানে আমার একটা হ্যাবিট হয়ে গেছে, ওটা ছাড়া আমি নড়তে পারি না। সে ব্যাগেই থাকুক, গাড়িতেই থাকুক, ওটা আমার থাকে। বাহ, দারুণ ব্যাপার। এটা আমারও জানা হয়ে গেল। আমাদের অনেক বছরের সম্পর্ক, কিন্তু আমার হয়তো ইন্দ্রাণীকে বলে হয়ে ওঠেনি যে ছোটবেলা থেকেই ইন্দ্রাণী নামটা আমার খুব প্রিয়। আচ্ছা, আজকে জানলাম। হ্যাঁ। তো এই ইন্দ্রাণী নামটার মানে ইনার মিনিংটা তুই সবাইকে বল। অ্যাকচুয়ালি আমার ছোটোবেলাতে আমার দিদির নাম নন্দিনী। তো বাবা রক্তকরবী থেকে, বাবা যেহেতু নাট্যজগতের মানুষ ছিলেন, তো সেখান থেকে রক্তকরবীর ভাবনা থেকে বাবা দিদির নাম দেন নন্দিনী। এবং তারপরে আমি যখন হই তখন আমার প্রথম নাম হয় পদ্মিনী। তো পদ্মিনী হওয়ার পরে সেখানেও একটা ছোট্ট গল্প আছে। সেটা হচ্ছে যে আমার দিদি একটি নাচের স্কুলে যেত, ছোটদের আসর বলে আমাদের রানাঘাটের একটা
ছোটোখাটো সংস্থা, ছোটোখাটো না, ভালোই, তখনকার দিনের ভালোই বড় সংস্থা ছিল। তো সেখানে নাচ শিখতে যেত। তো সেখানকার যিনি দিদিমণি ছিলেন, তিনি দিদিকে তো খুবই ভালোবাসতেন, এবং তারপর যখন আমি হই তখন উনি আমার নাম দেন পদ্মিনী। তো সেখান থেকে পদ্মিনী হওয়ার পরে তারপরে সেটাই চলতো। তারপরে কোনোভাবে ওই সেই পদ্মিনী থেকে হঠাৎ করে ইন্দ্রাণী হয়ে গেছে, মানে কেন জানি না, সেটা বাবা মা ভালো বলতে পারবেন। কিন্তু আমি এই ছোটোবেলার এই গল্পটা শুনেছি যে আমার নাম ছিল পদ্মিনী, তারপরে পদ্মিনী থেকে আমি ইন্দ্রাণী হয়ে যাই। ইনফ্যাক্ট দুটো নামই কিন্তু খুব হ্যাঁ, পদ্মিনীও খুব সুন্দর, এবং সেই দিদিমণি এখনো আমাকে, অনেক অনেক বয়স হয়ে গেছে তার, কিন্তু তিনি তার যদি কোনো অনুষ্ঠানে দেখা হয় তিনি এখনো আমায় পদ্মিনী বলেই ডাকেন। মানে একজন কেউ ধরে রেখেছে। একদম একদম। এবং তারপরে বন্ধুদের কাছে যা শুনেছি, ইন্দ্রের রানী, ইন্দ্রের রানী, ইন্দ্রাণী, এই করে করে এখন ইন্দ্রাণীতেই একদম সবাই চেনে আর কি। আচ্ছা, এবার তুই আমাকে বল, আমি যতদূর জানি তোর ছোটবেলাটা কেটেছে রানাঘাটে। একদম, তাই তো? একদম। তোর ছোটবেলা সম্পর্কে একটু জানতে চাইছি। হ্যাঁ, ছোটবেলা আমার বাড়ি ছিল একদম চূর্ণী নদীর ধারে। বাহ! তো পরিবেশের দিক থেকে অত্যন্ত অসাধারণ জায়গা, মানে আমার বাড়ির বারান্দা থেকে খুললেই চূর্ণী নদী দেখা যায়। ওরে বাবা, মানে জাস্ট ভাবাই যায় না। একদমই। এবং চূর্ণী নদীর ধারেই আমার বেড়ে ওঠা, এবং ছোটবেলাটা খুব আনন্দে কেটেছে, কারণ আমাদের বাড়িতে আমরা বেশ বড় ফ্যামিলি ছিল। বড় ফ্যামিলি মানে আমার নিজের কোনো কাকা জ্যাঠা নেই, বাবা একমাত্রই সন্তান ছিলেন। কিন্তু দাদু, ঠাকমা, নিজের ঠাকমাও খুব ছোটোবেলায়, আমার বাবা যখন খুব ছোট, নিজের ঠাকমা মারা যান, মানে আমার ঠাকমা, বাবার মা মারা যান। তো তখন বাবার একজন মাসি ছিলেন, তিনি মানুষ করেছিলেন। তো সেই মাসিকে আমরা আম্মা বলতাম। তো ওই আম্মা আর বড় মা হচ্ছে আমাদের প্রাণের জায়গা, মানে বড় মা হলেন পিসি, তিনিও ছিলেন আমার বাবার আর এক মাসির সন্তান। তো মানে এইরকম নানান দিকের মানুষকে নিয়ে আমাদের সংসার ছিল। এবং আমার মা যেহেতু চাকরি করতেন, তিনি আমাদের পড়াশোনার দিকটা দেখতেন ঠিকই। কাকিমা কি মানে প্রফেশনে কি ছিলেন? টিচার ছিলেন, টিচার ছিলেন, এবং সায়েন্সের, পিওর সায়েন্সের টিচার ছিলেন। এবং তিনি আমাদের পড়াশুনো, নাচ গান এগুলো দেখতেন, কিন্তু আমাদের সংসারের যাবতীয় আমরা কি খাবো, কোথায় যাব, মানে স্কুল থেকে নিয়ে আসা, দিয়ে আসা, সবটাই ছিল আমাদের বড় মা, আম্মা এবং দাদু কেন্দ্রিক। আচ্ছা। এবং তার সাথে আমরা 4 জন, মানে টোটাল 7 জনের আমাদের একটা সুন্দর সংসার ছিল, এবং খুব ছোটবেলাটা খুব আনন্দে কেটেছে। মানে এখন যেমন এত আর্টিফিশিয়াল জগৎ হয়ে গেছে, আজকে মোবাইল কেন্দ্রিক, টিভি কেন্দ্রিক, আমরাও প্রচন্ড যন্ত্র নির্ভর হয়ে গেছি। যন্ত্রের বাইরে আমরা মুহূর্ত ভাবতে পারি না। এখনো আমরা যেই গল্প করছি, আমাদের সামনে কিন্তু একটা যন্ত্র আছে। একদম। তো এই যে যন্ত্রকেন্দ্রিক জীবন থেকে আমাদের ছোটবেলাটা ছিল অনেকটা প্রকৃতি কেন্দ্রিক। এক্স্যাক্টলি, প্রকৃতি কেন্দ্রিক। আমরা যেমন বিকেলবেলা স্কুল থেকে, আমাদের বাংলা মিডিয়াম স্কুল যেমন হতো 11টা থেকে 4টে, এবার 4টের সময় আমরা যখন বাড়ি ফিরতাম, ইভেন বাবা মাও ফিরতেন, মানে আমরা 4 জন মোটামুটি এক সময় বাড়ি ঢুকতাম। আর মায়ের স্বভাব ছিল, আসার সময় মায়েরটা মিষ্টির দোকান পড়তো, সেখান থেকে সিঙ্গারা কিনে মা আসতেন হেঁটে হেঁটে। মা যেতেন রিক্সাতে, কিন্তু ফিরতেন চিরকাল হেঁটে। এটা মায়ের একটা স্বভাবই ছিল যে ফেরার সময় আমি নিশ্চিন্তে হেঁটে হেঁটে আসবো। তখন তার সিগনেচার দেওয়ার ব্যাপার নেই, সই করতে হবে না টাইমে। তো ওই মা সিঙ্গারা আনতেন, বড় মা চা করতেন, আমরা প্রত্যেকে একটা জায়গায় বসে বিকালে কিছু না হলেও চা, সিঙ্গারা, মুড়ি খেতাম। বাহ, দারুণ। মানে এটা শুনেই মনে হচ্ছে একটা দারুণ একদম। এটা মানে এটা এখন যে পাই না, এবং এই যে কষ্টটা, এটা কাউকে বলে বোঝানো যাবে না। এখনকার বাচ্চারা কিন্তু এই গন্ধ, এই স্বাদ কিন্তু পায় না। তারা পিৎজা, বার্গার, বিরিয়ানি, আমাদের সময় ছিল কি একটা মোগলাই খাওয়া মানে বিশাল খাওয়া, একটা কাটলেট খাওয়া মানে সেটা সেদিন আমরা অনেক বেশি কিছু খেয়ে ফেলেছি, একটা ফিশ ফ্রাইও আমাদের কাছে আনন্দের ছিল। এরা আমাদের বাচ্চার যে জেনারেশন, সেখানে কিন্তু এরা মানে পুরোটাই হয়ে গেছে ভালো ভালো, মানে হোটেল, রেস্টুরেন্ট আমাদের কিন্তু ছিল না। এই যে প্রত্যেকটা মানুষের মধ্যে একটা বন্ডিং তৈরি হয়, এই 1 কাপ চায়ে আমি তোমাকে চাই, ঠিক সেরকম ভাবে এই 1 কাপ চাই কিন্তু আমাদের মধ্যে একটা বন্ধন থাকতো। এবং সারাদিন আমরা কি করছি, এবং সন্ধ্যের পর বাবা মার কাছে পড়তে বসা,
তখন এত টিউশনও ছিল না, এখন বিকেল হলেই আমাদের ছেলেরা পিঠে ব্যাগ নিয়ে ছুটছে, আমরাও ছোটাচ্ছি। ইনফ্যাক্ট অনেক সময় দেখা যায় রাস্তায় হয়তো কিছু ছেলে ফুটবল খেলছে কোনো মাঠে, আর তার পাশে দেখা যায় আমাদের ছেলেরা পড়তে যাচ্ছে। একদম এটাই এখন প্র্যাকটিক্যাল। অনেক স্লাম এরিয়ার বাচ্চারা কিন্তু এখনো খেলে, একদম, কিন্তু আমাদের বাচ্চাদের আমরা সে সময়ও দিই না, তাদেরকে আমরা পুরো ইঁদুর দৌড়ের মতো ছোটাচ্ছি একদম। কিন্তু আমাদের জীবনটা ছিল অন্যরকম, এবং আমাদের বাড়িতে ছিল প্রচন্ড গান বাজনার রেয়াজ। গান বাজনা নাটক এগুলো নিয়ে আমরা থাকতাম। আমাদের বাড়িতে রবীন্দ্র জয়ন্তী হতো, এবং রবীন্দ্র জয়ন্তীর ঠিক 1 মাস 1.5 মাস আগে থেকে মা বিকেলবেলা এসে রিহার্সাল দেয়া, তার একটা আলাদা আনন্দ। কিছু না, চকলেট, মা কিছু না হলেও সবার হাতে একটা করে চকলেট দিত, বিস্কিট খেতাম, কিন্তু ওই যে আনন্দ। আমার তো খুব প্রিয় ছিল মেরি বিস্কিটের মাঝখানে বাটার দিয়ে। ও আমারও তাই, এখনো সুযোগ পেলে আমি এটা ছাড়ি না। মেরি বিস্কিট আমার বাবা খাওয়া শিখিয়েছে, একদম ব্রিটানিয়া বা মেরি বিস্কিটের মাঝখানে বাটার দিয়ে কামড়ে খাওয়া। তো এই যে ছোট ছোট জিনিস, এই যে পাড়ার বাচ্চারা আসছে প্রতিদিন, মা বকছে, মা গান করছে, বাবা নাটক করছে, ইভেন আমরা মানে সে যে কি আনন্দ মানে বোঝানো যায় না, ভাষায় প্রকাশ করা যায় না। এই মানে এই জগৎটাই ছিল অন্যরকম, মন থেকে ভালো লাগতো। সেই ভালো লাগার জায়গাটা আমাদের এখনকার জীবনেও নেই, আমাদের বাচ্চাদের জীবনে তো নেই। এই যে আমাদের রবীন্দ্র জয়ন্তীটাও কি যে স্টেজ করে মঞ্চ করে বিশাল করে হতো তা নয়, আমাদের একটা বারান্দা ছিল, ওপেন বারান্দা, বেশ বড় বারান্দা ছিল বাড়ির, সেই বারান্দাতেই রবীন্দ্র জয়ন্তী। তোদের যেটা রবীন্দ্র জয়ন্তী বাড়ির বারান্দায় হতো, আমাদের ওরকম বাড়ির বারান্দায় মানে দালান, ওখানে আমাদের বড়দিন হতো, মানে সেটাই বলছি, মানে তখন বাড়িতে বাড়িতে এই ধরনের ছোট ছোট কালচার মানে, এবং সেই প্রোগ্রামটা কিন্তু খুব সিরিয়াসলি আমরা রিহার্সাল করতাম। একদম, এরম না যে স্টেজে হচ্ছে না বলে ফাঁকি দেবো। আমার মনে আছে পূজারিনীতে আমাদের পাড়ার একটা বাচ্চাকে বুদ্ধ সাজানো হয়েছিল, তো সে ওইরকম ছোট টেবিলের ওপরে বুদ্ধ দিয়ে তাকে বসানো হয়েছে, কারণ তাকে প্রচন্ড ট্রেনিং দেওয়া হয়েছে, এই নড়বি না, চোখ ফেলবি না, তুই কিন্তু স্ট্যাচু। তো এমন হয়েছে, শেষ হয়ে গেছে নাটক, সে আর বুদ্ধ থেকে সরছে না, ওকে এমন ভয় দেখানো হয়েছে যে ওই সেই বুদ্ধের পোজেই মানে হেনস্থ হয়ে বসে আছে। তারপরে এবারে তার নামই হয়ে গেল বুদ্ধ। তারা আমাদের পাড়ায় ভাড়া থাকতো, তারপরে কিছু কাল বাদে তারা চলে গেল। তো তখনও আমরা তাকে বললাম, জানাস তো বুদ্ধরা বাড়ি বিক্রি করে বাড়ি ছেড়ে চলে যাচ্ছে, ভাড়া বাড়িতে থাকতো। তো এই হলো, মানে ওই কিছুই রোল না, কিন্তু ওইটুকুনি যে বসে থাকাটাও সে এত সিরিয়াসলি নিয়েছে যে সে আর উঠছে না, মানে তাকে ঠেলে তোলার মতো অবস্থা। একদম। তুই এমনি কি নিয়ে পড়াশোনা করেছিস? আমি জিওগ্রাফি। হ্যাঁ, জিওগ্রাফি আমার সাবজেক্ট ছিল। সেখানেও একটা ছোট্ট গল্প আছে, সেটা হচ্ছে আমার দিদি বাংলাতে ফার্স্ট ক্লাস ফার্স্ট ছিল ইউনিভার্সিটি, কল্যাণ ইউনিভার্সিটি অল থ্রু, এবং তার ডিলিট পিএইচডি সবই হচ্ছে বাংলা। আচ্ছা। তো এবং সে নদিয়া জেলার মধ্যে কনিষ্ঠতম ডিলিট, মানে ওই সেই সময় ডিলিট যারা পেতেন তাদের মধ্যে ও ছিল সবচেয়ে কম বয়সী কল্যাণ ইউনিভার্সিটির যে ডিলিট পেয়েছিল। আচ্ছা। তো এইরকম বাংলা, মানে বাংলা ছিল ওর রক্তে, বাংলা ওর মনে, বাংলা ওর ভাষায়। তো সেই বাংলার, আর আমার চেয়ে দিদি 5.5 বছরের বড়, মানে অনেকটাই ডিফারেন্স। ও যখন কলেজ থেকে বেরোচ্ছে, আমি তখন কলেজে ঢুকছি। তো এবার যেহেতু নন্দিনী বাংলায় এত ভালো, কাছে পিঠে কল্যাণ ইউনিভার্সিটি, দিদিও ট্রেনেই যাতায়াত করতো রানাঘাট থেকে। তো এবার আমার বাবা মার মনে হলো যে তাহলে ওকে বাংলায় ভর্তি করে দিই, তাহলে ও দিদির গায়ে। আমি ছোটবেলায় রুগ্ন ছিলাম, মানে খুব ভুগতাম, ভীষণ ভুগতাম, মানে রাতের বেলা কথা নেই বার্তা নেই, বমি শুরু হয়ে যেত। তো নানান মানে জ্বর, নানান রকম প্রচন্ড ভুগতাম। এবার বাবা মার দূরে যাওয়াটা খুব একটা পছন্দ ছিল না, যে দূরে রেখে দেবো বা হস্টেলে রেখে দেবো, কিন্তু ভাগ্য, কিছু করার নেই। সেটাই হলো, সেটাই বলি। সেটা হচ্ছে যে ভর্তি, এবার দিদির যেহেতু দিদির বোন, ঠিক আছে তাহলে বাংলায় ভর্তি করে দিই, ও দিদির নোটস পড়ে, দিদির গাইডেন্সে ও ভালো রেজাল্ট করে যাবে। আমার বাংলা পড়তাম, ওই বাবা যেহেতু পড়াতেন, বাবা আর্টসের টিচার ছিলেন, মা সায়েন্সের, বাবা হিস্ট্রি আর ইংলিশ আর বাংলা পড়াতেন। তখন তো এত সাবজেক্ট ওরিয়েন্টেড টিচার ছিলেন না, যে টিচার ছিলেন তাকে পুরো আর্টস পড়াতে হতো না পুরো সায়েন্স পড়াতে হতো। তো বাবা পড়াতেন, সেই হিসাবে বাবাও বললেন যে আমিও গাইড করব,
ঠিক আছে যা বাংলায় ভর্তি হয়। এবার কল্যাণীতে হলাম ভর্তি, কিছুদিন ক্লাস করলাম, সব কিছু আমার মাথার ওপর দিয়ে উঠে যাচ্ছে। মানে বাংলার বঙ্কিমচন্দ্রও যা লাগছে, শরৎচন্দ্রও তাই লাগছে, আমার তো ভালো লাগে না, কারণ আমার জিওগ্রাফি চিরকালের খুব ভালো, এবং মাধ্যমিকেও আমি লেটার পাই, উচ্চ মাধ্যমিকেও তাই। মানে জিওগ্রাফি আমার ভীষণ ভালো লাগার জায়গা ছিল। কিন্তু তখন আমাদের নদিয়া জেলাতে একমাত্র কৃষ্ণনগরে জিওগ্রাফি অনার্স পড়ানো হতো, আর রানাঘাট থেকে কৃষ্ণনগর তখন হচ্ছে সিঙ্গেল লাইন, মানে যাতায়াতের প্রচণ্ড অসুবিধা। তো যে কারণে বাবা বললো না, জিওগ্রাফি পড়া যাবে না। তো ওইভাবে আমার বাংলা পড়ে পড়ে 1 বছর কাটলো। ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে উঠতে গেলাম, যা হোক কী নাম্বার পেয়েছিলাম এখন আর মনে নেই। কিন্তু আমার আর ভালো লাগে না, মার কাছে রোজ বলি মা আমি পড়বো না মা। তখন বাবা যা হোক 1 বছর বেড়েছে, মানে বয়সটা 1 বছরও বেড়েছে। তো বাবা কি করলো, বাবা বললো ঠিক আছে চ দেখি কোথায় জিওগ্রাফি কলকাতার আছে, ফর্ম তুলি। এইবার সেই ফর্ম তুলে তখন আমি সুরেন্দ্রনাথ ওমেন্স কলেজে শিয়ালদার কাছে, যে তখন বাবার উদ্দেশ্য ছিল যে আমি যাতায়াত করে পড়বো, কিন্তু সেটা সম্ভব হয়নি। তখন আমি হস্টেলে থাকি কলকাতা হাতিবাগানে, তোর গোয়া বাগান পার্কের ওপরই আমার হস্টেল ছিল। তো ওইখান থেকেই আমার জিওগ্রাফিতে আসা আর কি। তখন ঠিক আছে ব্যাস, তারপর একদম মানে এবার মনের মতো সাবজেক্ট পেয়ে গেলাম। মানে বাংলা খারাপ আমি বলবো না, কিন্তু ভালো লাগতো, কিন্তু ওরাম না যে আমি ওটা নিয়ে ক্যারিয়ার তৈরি করে লাস্ট মোমেন্ট অবধি যেতে পারবো। নট লাইক জিওগ্রাফি। একদমই এক্স্যাক্টলি। আচ্ছা, মানে আর তোর কথা শুনে বুঝতে পারছি যে তোর জীবনে তোর দিদির প্রভাব অনেকখানি। ভীষণই। সেই সম্পর্কে একটু বল। দিদি মানে হচ্ছে আমার দ্বিতীয় মা। আচ্ছা। দিদি মানে আমি ভাবতে পারি না যে দিদি ছাড়া আমার জীবনে একটা মুহূর্ত, একটা দিন, এই আজকেই হয়েছে সকাল থেকে একবারও দিদির ফোন আসেনি। আমি খেতে বসে দেবপমকে বলছি যে হ্যাঁ গো দিদি আজকে একবারও তো ফোন করলো না, আজ তো আমার ছুটি, মেয়েটার শরীর ঠিক আছে তো। মানে মেয়েটা একটু, ওরও পরীক্ষা শেষ হলো 6 সেম গ্র্যাজুয়েশনের, তো এবার পরীক্ষা দিতে গিয়ে একটু অসুস্থ হয়ে পড়েছিল, ওই প্রচণ্ড প্যানিকড হয়ে যায় ও, মানে টেনশানে হয়ে গেছিলো। তো আমার ওটা মাথায় আছে, এরপরই ওকে আবার ফোন করবো যে এবার এইরকম, মানে একটা বেলা একটা মুহূর্ত যায় না যে মুহূর্ত আমি দিদি ছাড়া কিছু ভাবতে পারি। আমার শুধু নয়, আমার ছেলের জীবনটাও আমার দিদির সাথে জড়িত। মানে সে ভয় পায় বল, বা ভালোবাসাই বল, বা আবদারি বল, ওর সবটা হচ্ছে ওর মাসির কাছে আর কি, আমার কাছে যত না। আর দিদি মানে আমার দ্বিতীয় মা। মানে ছোটোবেলায় এরমও হয়েছে, আমার হস্টেলে জ্বর হয়েছে, দিদি এসে আমাকে গাড়ি করে নিয়ে গেছে, আমার মা বাবা আসেনি। আমি যখন গ্র্যাজুয়েশনে যাচ্ছি, আমি যেহেতু আলু পোস্ত ভালোবাসি বলে রানাঘাট থেকে এসে সকালবেলা আলু পোস্ত ডাল ভাত করে নিয়ে এসে হস্টেলের খাবার খেয়ে যাব না বলে সে এনে খাইয়ে আমাকে পরীক্ষা দিতে নিয়ে গেছে, পরীক্ষা শেষ হয়েছে, তারপর সে আবার ফিরেছে। মানে এই হচ্ছে আমার দিদির জায়গা। এবং শুধু আমি না, আমার বরের ক্ষেত্রেও তাই, বড় দিদিকে একটা বন্ধু, গার্জিয়ান, মানে এইরকমভাবে ও অভ্যস্ত হয়ে গেছে। আমাদের বাপের বাড়ির কোনো সিদ্ধান্ত নেওয়ার হলে আমি নিই না, আমি এখনো ছোটই আছি, সেই সিদ্ধান্তটাও দিদি আর আমার হাজবেন্ড নেয়। আচ্ছা, মানে এইরকমভাবে দিদির সাথে আমরা যুক্ত। খুব ভালো। মানে আমি মানে ঘরে বাইরে আমরা মানে প্ল্যাটফর্মের তরফ থেকে তোকে অনেক মানে শুভকামনা জানাচ্ছি যে তোদের যেন এই সম্পর্কটা ঠিক এরকমই থাকে। একদম ভাবতেই পারি না দিদি ছাড়া। এবং সেটা আমার বন্ধু মহল, আমার অফিস কলিগ, মানে যেখানে যে আছে জানে যে ইন্দ্রাণী মানে ইন্দ্রাণী না, ইন্দ্রাণী মানে নন্দিনী। এটা একটা ভাগ্য, মানে এটা একটা বিশাল কপাল যেটা এই সম্পর্কটা আমাদের আছে। সুখ দুঃখ আনন্দ সবকিছু ওকে শেয়ার না করে আমার বন্ধুর জায়গাও ও, আমার মায়ের জায়গাও ও, আমার অভিভাবিকার জায়গাও ও, সবটাই। বাহ, খুব ভালো লাগলো শুনে। আচ্ছা, আমাকে তুই বল, তোর কাছে বোধহয় একবার শুনেছিলাম তোদের বোধহয় বাড়ির মানে ছোটবেলায় কোনো দুর্গা পুজো অনেক বছরের হতো, এরকম কিছু এখনো হয়? হ্যাঁ, সেটা হচ্ছে আমার মামার বাড়ি। আচ্ছা, আমার মামার বাড়ি হচ্ছে চাকদার জমিদার বাড়ি। আচ্ছা, আমার দাদু নিজে জমিদার ছিলেন, মায়ের বাবা। তো সেই ক্ষেত্রে আমাদের প্রায় 350 বছরের পুরনো দুর্গাপুজো। আচ্ছা, এখনো সেটা কন্টিনিউ হয়, এবং আমরা চেষ্টা করি নবমী বা অষ্টমী কোনো একটা দিন 2 বোনে মিলে মাকে নিয়ে, মা এখন আর পারে না যেতে, মায়ের একটু পায়ে প্রবলেমের জন্য, কিন্তু আমরা চেষ্টা করি একটা দিন যাওয়ার, ওখানে ভোগ খাওয়ার। এবং ওটা মানে একটা সময় ছিল একটা বাড়ির মধ্যে 50-60 জন থাকতো। আচ্ছা, মানে আগেকার দিনে যেমন জমিদার বাড়িগুলো হতো, বিশাল চৌকো বাড়ি, মাঝখানে উঠোন,
তো ওই ওটা ছিল আমাদের পুজোর সময় আর গরমের ছুটি কাটানোর একটা বিশাল আনন্দ। বিশাল বিশাল মাঠ, একটু গ্রামের মধ্যে। তো মানে সেটা আর একটা আলাদা এক্সপিরিয়েন্স। ওটাও এখন আর আমরা এখনকার কেউই আর ভাবতে পারি, মানে আমরাও পারি না, এই কারণে যেহেতু এখন সবাই ওখান থেকে বেরিয়ে ওইখানেই চারিদিকে বাড়ি করেছে। বা পুরনো সেই একটা ছাদের দালানে লাইন দিয়ে খেতে বসা, একসাথে 4-5টা বড় বড় উনুনে রান্না হচ্ছে, সেটাও আমরা দেখেছি। মানে পুকুর থেকে প্রায় মাছ উঠতো, পুরো উঠোন জুড়ে মাছ। তো সেটা আমরা ছোটবেলায় দেখেছি, আমার ছেলেরা দেখে। ওই ফ্লেভারগুলো আজকের ডেটে যে এরা পাচ্ছে না, আমাদের জেনারেশনটা, এটা খুবই দুঃখজনক। খুবই ও গোগল শোনে, গোগল গল্প শোনে, গোগল খুব ছোটবেলায় দেখেছে। তারপরে বড় বাড়ি থেকে সবাই মানে ভেঙে পড়ছিল বলে অত সারানো সম্ভব নয়, অনেক পুরনো বাড়ি। তো এখন মামারা চারিদিকেই আছেন, ওখানেই সব নিজেদেরই জমি ছোট ছোট করে বাড়ি করে নিয়েছেন। গোগল দেখেছে, গোগলের বাবা মানে দেবপম দেখেছে, অনেক দিনই অনেকবারই গিয়েছে। ওর বিয়ের পরও আমরা গিয়েছি, ওই ঘরেই থেকেছি। তোর অ্যারেঞ্জ ম্যারেজ না লাভ ম্যারেজ? না, অ্যারেঞ্জ ম্যারেজ। আচ্ছা, মানে তুই কি মানে চাকরি করে তারপর বিয়ে করেছিস নাকি বিয়ের পর? না, আমার চাকরি মানে তখন আমি কলেজে পড়াতাম। বিয়ের আগে আমি রানাঘাট কলেজে, তখন আমি গেস্ট লেকচারার হিসাবে, MA যে বছরে আমি মানে পাশ করি সে বছরই আমি গেস্ট লেকচারার হিসাবে ঢুকি। তারপরে কলেজে পড়াই, আর তখন আমি PhD রেজিস্ট্রেশন হয়েছে। আচ্ছা, তো সেই অবস্থাতে আমার বিয়ে। তাহলে একটু তোর বিবাহিত জীবন সম্পর্কেও। হ্যাঁ, সেটাও খুব অদ্ভুত। সেটাও মানে ওই পড়াশুনো কেন্দ্রিকই বোধহয় সব কিছু ঘোরে। তো আমার যখন বিয়ে হয় তখন আমার যে কাকা শ্বশুর বর্তমানে, তিনি ছিলেন রানাঘাটের SDO। আচ্ছা, তো SDO হিসেবে ওনার ওখানকার যে লাইব্রেরি আর কি, বা বিভিন্ন ডেটা, সেন্সাস ডেটা, এগুলো কালেক্ট করতে আমি তখন ওনার অফিসে যেতাম। তো সেখান থেকে আর আমার বাবা মানে বিভিন্ন কারণে যখনই যিনি SDO আসেন তার সাথে একটা যোগাযোগ হয় আর কি বাবার। ওখানে লিস্ট থাকে ওদের SDO অফিসে, যে যখন নতুন পোস্টিং হয় যে কার সাথে যোগাযোগ করলে আমি এখানকার সব জানতে পারবো। আর বাবা ঐতিহাসিক বলে বিভিন্ন দিক দিয়ে বাবার সাথে SDOর খুব যোগাযোগ ছিল। তো ওই যেতে যেতে এবার আমার বর্তমান যিনি স্বামী, তিনিও তখন ইউকেতে থাকতেন। তো তার আবার জ্যাঠার মেয়ের বিয়ে হবে বলে তিনি এসেছিলেন সল্টলেকে কিছুদিনের জন্য। তো তখন আমার শ্বশুরমশাই শুনেছি জিজ্ঞেস করেছিল যে তোমার কি কোনো পছন্দ আছে? তো সে বলেছে না, মানে মাটির মানুষ, না জানি না, বলতে পারবো, নেই, কিছু নেই। আর আমার শাশুড়ির একটি মানে সুপ্ত মনোবাসনা ছিল, সেটা হলো যে আমি কলকাতার মেয়ে বিয়ে দেবো না, উনি নিজে কাটোয়ার মেয়ে, তো আমিও বিয়ে দেবো একটু আউটকাটসের মানে কোনো মেয়ের সাথে, যাতে, জানি না তার কি মানসিকতা, বলতে পারবো না, কিন্তু তারও তাই ইচ্ছাই ছিল। তো আমার কাকা শ্বশুর ওই বিয়ে বাড়ি বলে সবাই এসছে, কাকা মানে জ্যাঠার শ্বশুরের মেয়ের বিয়ে, তো সবাই এসছে, কথা হতে হতে তখন আমার কাকু নাকি বলেছিলেন যে আমাদের রানাঘাটে, আরে তুই বিয়ে করবি না? আমার হাজব্যান্ডের ডাক নাম দেবু, তুই বিয়ে করবি না? তো ও কিছু বলেনি, চলে গেছে। তখন মা বলেছে হ্যাঁ বিয়ে তো দিতে হবে, আর কতকাল একা একা থাকবে। আর তখন পুনাতে থাকতো। আচ্ছা, পুনাতে ওর চাকরি আর কি। তো তখন কাকা ওইরকম বলার পর কাকা তখন বলেছেন যে আমার একজন মেয়ে আসে, PhD করছে, তার বাবা রানাঘাটের টিচার, আর আমার আবার শাশুড়ির বাবাও টিচার ছিলেন। আচ্ছা, তো তার তো খুব শুনে ভালো লেগেছে, দিয়ে ওই এক দেখাতেই বিয়ে বলা যেতে পারে। মানে ওদের বাড়ি থেকেও একদিনই ঠিক হয়, ফেব্রুয়ারি মাসের 3 তারিখে দেখতে যায়, দেওয়ার পরে 9 তারিখে আমার বোনঝি হয়, মানে দিদির মেয়ে হয় 9 ফেব্রুয়ারি, মানে দিদি তখন একদম সন্তান সম্ভাবনা মহিলা। সেই অবস্থাতে কোনো রকমে এরা মানে যাবে বলে আর কি। আর আমি তো হোস্টেলে থাকি তখন কলকাতায়, তো জানতামও না এরম। হঠাৎ করে দিদি বলছে তুই কাল বাড়ি আসবি। আছি কেন? না আসবি। এবার এই বিয়ে শুনলে তো আমি যাব না। আমি ওই তখন কলেজে পড়াই, আর এখানে ওই কম্পিউটার, তখন তো আমাদের একটা অদ্ভুত ব্যাপার ছিল যে কম্পিউটার শিখতে হবে। ওই CMC-তে তখন কম্পিউটারের কোর্স করি, BBC-তে তখন স্পোকেন ইংলিশের ক্লাস করি, মানে এইসব নিয়েই আমার তখন চলছে।
তো এবার দিদি বলেছে তাহলে তো আসবে না, ওকে বললে। এবার মা বলেছে, বাবাকে এসডিও ফোন করে বলেছেন আমি একটু আপনি একটু সন্ধেবেলা আসবেন। তো বাবা গেছে। এবার বাবাকে বোধহয় বলেছেন যে আমার ভাইপো আছে এরম বাইরে থাকে, তো সেই নিয়ে এরম বিয়ে দিতে চায়, আমি বলেছি আপনার মেয়ের কথা। এবার বাবা তো শুনে তেলে বেগুনে জ্বলে গেছে, মেয়ের বিয়ে দেবে না। সে বাড়ি এসে চুপ করে বসে আছে। মা জিজ্ঞেস করেছে কি হয়েছে, বলছে ধুর বিয়ের সম্বন্ধ, আমি এখন মেয়ের বিয়ে দেবো না, ছোটো মেয়ের অসম্ভব, ও এখন পিএইচডি করবে, ওর এখন বিয়ে থার। মা বলছে সে কী গো, এরম সম্বন্ধ এসছে তুমি এরম টুকরে দেবে, করো না। এইসব নিয়ে বাবা মার কথা হয়েছে। এবার দিদিও তার মধ্যে যোগদান করেছে, কারণ দিদি তখন যেহেতু মেয়ে হবে বলে বাপের বাড়িতেই ছিল। দিদি তখন বহরমপুর গার্লস কলেজে পড়াতো, তারপরে ইউনিভার্সিটি জয়েন করে কল্যাণীতে। তো এইসব নিয়ে ওই আর কি এইভাবে হতে 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 তারপরে একদিনই ওনারা দেখতে গেছিলেন, আর আমিও সেই ওরা ডাকলো, গেলাম, গিয়ে দিদি বলে আগে যা পার্লারে যা ফেসিয়াল করে আর চুপ মুখ পুড়ে, মানে আমার তো খুব ফিল্ডে ছিল পিএইচডিটা আমার পুরো হিউম্যান ডেভেলপমেন্টের ওপরে, যে কারণে প্রচুর সার্ভে করতে হতো, গ্রামে গ্রামে ঘুরতে হতো। তো বলে যা গিয়ে ভালো করে মুখ চোখ ঘষে আয়। এবার আমার বর খুব ফর্সা, এবার ছবিতেও দেখেছে খুব ফর্সা, হলে না ছেলে দেখেছি খুব ফর্সা, হ্যাঁ। এবার আমি তো পাশের ঘর থেকে দেখছি দেবপম বসে আছে ড্রয়িং রুমে। তো আমি বলছি দূর ও কেমন দেখতে, আমি করবো না, ও খ্যাপচা মুখ আমি বিয়ে করবো না, মানে যত যে করে কাটানো যায়। তখন মা বলছে সোনার আংটি আবার বাঁকা, মানে মাদের যেটা মনে থাকে যে ভালো সম্বন্ধ এসছে বাবা আগে বিয়ে তো দিয়ে দিই, তারপর নয় পড়াশুনো চাকরি দেখা যাবে। তো এই করতে করতে তারপরে যা হোক হলো 1 বছর বাদে, মানে ও তখন এটা দেখে আমরা বইমেলায়, প্রথম আমাদের মিট হয় বইমেলায়, মানে আমি তখন হোস্টেলে, ও আমাকে বলল যে আমার শ্বশুর খুব মডার্ন ছিলেন, মানে ভীষণ মানসিকতা অন্য ধরনের ছিল। উনি বলেন দেখুন আমরা তো বললাম ওদের ছেলে মেয়েদের একবার কথা বলে নেওয়া খুব উচিত। বলার পরে তখন শ্বশুরমশাই, তখন আমি হোস্টেলে, ও সল্টলেকে, তো ও তখন বললো বা যে ঠিক আছে চলো একদিন তাহলে দেখা করি। এবার তখন আমার সবে মোবাইল এসছে, সেই রিলায়েন্সের 500 টাকার মোবাইল, মানে চিং চিং করে বাজে, ওইটাই এখন সে বিশাল ব্যাপার তখন একদম। আর ওর কাছে তখন ইউকের বেশ নোকিয়ার দামি মোবাইল, হ্যান যাই হোক দিয়ে। এবার তো ও ফোন করলো, করে বললো যে হাতিবাগানের মুখে আপনি কি আসতে পারবেন, আমাকে আপনি বললো, ভালো কথা, ভালো ছেলে, আপনি যখন বলছে ছেলে ভালো। আর একটা এখানে ইন্টারেস্টিং গল্প শোন, আমি একা যাব না বলে একটা যতই হোক অচেনা ছেলে, আমি পুরো হস্টেলের ব্যাটালিয়ান নিয়ে গিয়েছিলাম। মানে হাতিবাগানের মোড়ে পুরো 7-8 জন লাইন দিয়ে একজন ছেলেকে খুঁজছে। সে ছেলে তারপর দেখা গেল সে চুপ করে একটা জায়গায় একটা লোক দাঁড়িয়ে আছে, সে হয়তো মনে মনে খুব বিরক্ত যেরকম ব্যাটালিয়ন নিয়ে এসছে আমার সাথে। তারপরে মানে ওই ভয়, মানে ওই যে ছোটবেলা থেকে বাবা মা একটা ভেতরে তৈরি করে দিয়েছিল যে সিকিউরিটি নিয়ে নিজেকে চলতে হবে, তুমি থাকো একা হস্টেলে, কোনো রকম যেন কোনো অসুবিধায় না পড়ো। তো ওদেরকে সব, ওরা ছোট আমার চেয়ে অনেক বয়সে, বা মেয়ে ছোট ছোট, ওরা তো সে যাবে না, ওরা তখন অলরেডি প্রেম করে, মানে ওরা মানে হোস্টেলে অর্ধেক মেয়েরই বয়ফ্রেন্ড ছিল, তো তারা অভ্যস্ত। কিন্তু আমি তো ভয় নিয়ে গেছি ব্যাটালিয়ান যে যাই হোক। তারপর দেখা গেল গিয়ে আমি বললাম হ্যাঁ আপনিই তো, না মানে একদিন তো দেখেছি তার আগে। তারপর ওরা বললো ইন্দ্রাণীদি আমাদের যাটা খুব খারাপ দেখাবে, দাদাকে দেখেই ভালো মনে হচ্ছে, আর তোমাদের বাড়ি যখন জানে তোমার যেতে অসুবিধা কি আছে, যাও। ও মা ট্যাক্সিতে, তখন হলুদ ট্যাক্সিতে উঠেছি, ট্যাক্সিতে উঠে বলে কি বইমেলা চলুন, ভালো কথা, লোকে লোকারণ্য, 10টা ব্যাটালিয়ান না 10 লাখ লোক আছে, চলুন। দিয়ে বইমেলায় গিয়ে সে আবার আর একজন আমার পিএইচডির টপিক দেখে দেখে, সেও ইকোনমিক্সের লোক ছিল আর কি। দিয়ে এবার সে, আর আমার যেহেতু হিউম্যান ডেভেলপমেন্ট মানে সোশিও ইকোনমিক পার্ট, সে দুনিয়ার এত ইংরাজি বই কিনে মাথায় করে আমরা হোস্টেলে এলাম। এই হচ্ছে আমাদের প্রথম মিটিং। তারপরে ও ইউকে চলে যায়, 1 বছর বাদে ফিরে তখন বিয়ে হয়। আচ্ছা, তোর তো একটাই ছেলে, ঠিক আছে, আমি জানি তার কারণ আমার ছেলে একদম বন্ধু, মানে কি দিন রাতের বন্ধু, মানে রাত্রি 2:30 3টে অবধি জিহান আর দেবায়নের একটা ইকুয়েশন চলে। পরীক্ষার সময়ও তাই, মানে মানে একটা গ্রুপ আছে যে তোদের কি পড়া হলো, তুই কতটা এগিয়ে আছিস, কম্পিটিশন করে পড়া, ভীষণ হেলদি কম্পিটিশন, আর খুব হেলদি একটা গ্রুপ,
ঠিক আছে, মানে ভগবানের আশীর্বাদই বলা চলে। হ্যাঁ, থাকুক এটা। আর একটা হচ্ছে যে তোর ছেলের সম্পর্কে শুনতে চাই, যে তুই মানে মাতৃত্বটা কেমন এনজয় করেছিস? মাতৃত্ব মানে ছোটবেলায় আমার অফিস ছিল একদম কাছে বিকাশ ভবনে, মানে ওইটা আমি একটা ঠাকুরের খুবই কৃপার ব্যাপার ছিল যে আমায় দূরে যেতে হতো না। মানে আমি 10:30টায় বেরোতাম, 5:30টায়, মানে এমন সময় এমনও হয়েছে দুপুরে আমি লাঞ্চ ব্রেকে এসে ওকে খাইয়ে গেছি। তো আমার শাশুড়ি মা চিরকালই খুব, মানে ওকে মানুষ করার পিছনে মেনলি হচ্ছে আমার শাশুড়ি। ইনফ্যাক্ট আমরাও দেখেছি যে, মানে এটা না বলা মানে এটা একটা অন্যায় হবে যে আজকে গুগল যে জায়গায় পৌঁছেছে বা যতটা বড় হয়েছে, ভীষণ ট্যালেন্টেড দেবায়ন, ভীষণ ট্যালেন্টেড, মানে প্রচুর প্রচুর গুণ, মানে যার বাবা মা এত গুণী তার সন্তান গুণী হতে তো বাধ্য। তো যাই হোক, ওটা আলাদা করে কিছু বলার নেই। খুব ভালো গান গায় ছোট থেকেই, বিভিন্ন ইনস্ট্রুমেন্ট খুব ভালো বাজায়, পড়াশোনাতেও খুব ভালো। যাই হোক, তো তারপর বল। হ্যাঁ, এর পুরো কৃতিত্বটাই আমার শাশুড়ি মা এবং যতদিন শ্বশুর বেঁচে ছিলেন শ্বশুরের, কারণ ওনারা দুজন না থাকলে আমি এভাবে এত দূরে কখনো কাছে কখনো চাকরি বলি বা আর একটা আমার যে জগৎ আছে অর্থাৎ আবৃত্তি, নাচ, গান, এগুলো আমি করতে পারতাম না। এমনও বছরের পর বছর গেছে যে আমার শাশুড়ি মা আর কি, উনি বাড়ি থেকে ভাত রেঁধে গিয়ে নিয়ে ছেলেকে খাইয়ে গাড়িতে খাওয়াতে খাওয়াতে নিয়ে এসেছেন যে এসে খেতে বেলা হয়ে যাবে বলে। ঠিক, গরমে গাড়িতে বসে থেকেছেন, শীতে ঠিক আছে, বর্ষায় ভিজেছেন, কিন্তু তাও নাতি অন্ত ওনার প্রাণ। ইভেন এখনো কি খাবে, কখন বাড়ি এলো, ঘরে এসিটা বেশি জোরে চলছে না ঠান্ডা বেশি না ঠিক আছে, মানে পুরো কেয়ারটাই ওনার সাথে। আমি ওর হয়তো পড়াশুনোর দিকটা দেখলাম বা এই গান বাজনার, প্রথমেই ওকে যেমন 3 বছর বয়সে আমি স্বাগতা লক্ষ্মী দাশগুপ্তর কাছে ওকে নিয়ে যাই এবং সেখান থেকে ওর গানের চর্চা শুরু। এবং এইরকম মানুষের সান্নিধ্যে যে ও শুধু না, আমিও আসতে পেরেছিলাম, কারণ একটা সময় হয়েছিল, মানে স্বাগতাদি হচ্ছে আকাশ নামেই আমরা সবাই ডাকি, আকাশের খুব কাছের মানুষ আমি হয়ে উঠতে পেরেছিলাম, তার আশীর্বাদ পেয়েছিলাম। এবং সেটাও ওই গুগল 3 বছর যখন বয়স আমি ওনার ক্লাসে নিয়ে যাই, তখন গুগল গলা দিয়ে স্বরও বেরোতো না, কিন্তু সেই ছেলেকে উনি শেখাতে শুরু করেন। এক্স্যাক্টলি, এটা বিশাল বড় পাওয়া, বিশাল বড় পাওয়া, ভগবানের আশীর্বাদ। একদমই তাই। তো এইগুলো হয়তো আমি করতাম ছুটির দিন, বা কোনো শপিং মলে নিয়ে গেলাম বা কোনো ভালো রেস্টুরেন্টে খাওয়ালাম, সেগুলো আমি করেছি। এবং ও অনেক অংশেই আমাদের ওপর ডিপেন্ডেন্ট, কারণ হচ্ছে এই যে নাচ গান, এই নাচ না গান বা নাটক, তারপরে যেটা সবচেয়ে যে স্কুল থেকে একটা স্পিচ অ্যান্ড ড্রামার ক্লাস করতে যেত, তো সোজা যেত বাড়ির, মানে সকাল 7টায় বেরিয়ে বিকেল 5:30টায় বাড়ি ঢুকতো। এই সময় গিয়ে আমার বাচ্চাকে সাপোর্ট দেওয়া, হ্যাঁ, সেইগুলো আমরা নিশ্চয়ই আমি এবং আমার কর্তা দুজনা মিলেই করি, কিন্তু বাদ বাকি পুরোটাই আমার শাশুড়ি। সত্যিই তাই, মানে এটা তোর একটা বিশাল বড়, বিশাল বড়। লোকে বলে না নিউক্লিয়ার ফ্যামিলি, একা থাকবো, আমার তো মনে হয় সবকিছুর মধ্যেই আনন্দ আছে। নিউক্লিয়ার ফ্যামিলিতেও যেমন আমরা অনেকটা স্বাধীনভাবে থাকতে পারি, ঠিক তেমনই যখন আমাদের মাথার ওপর কোনো অভিভাবিকা বা অভিভাবক থাকেন, তখন সেটাও একটা আলাদা পাওনা। আমরা একটা র্যাপিড ফায়ারে যাব। এই রে, ফাস্ট ফুড খেতে ভালোবাসিস? না, খুব একটা না। ভালোবাসিস না? আচ্ছা, হয়ে গেল, তাহলে আর জিজ্ঞেস করা যাবে না যে কি না। চাউমিন, এগ রোলে আমার খুব একটা, ফুচকাতে? ফুচকাও না। ফুচকাও না। এরকম মানে একটা, মানে এই মনে হচ্ছে একটা অন্য প্রজাতির লোক আমার পাশে বসে আছে। না, আমি একটু কাবাব খেতে ভালোবাসি, সেটা আমার বড় জানে, মাঝে মাঝেই বলে, ট্রেনে আসছি আমি হঠাৎ করে, কি গো আজকে কাবাব খাবে? কালকেই রাতে হয়েছে, তো জানে শনিবার আজকে আমি নিরামিষ খাবো, তো কালকে রাতে সেরে দিয়েছে আর কি। তো এরকম হয়, অনেক রাত অবধি কখনো জেগে আছি, মিডনাইট স্ন্যাক্স, তাহলে মানে যদি একটুখানি খিদে মনে হয়, কি খাবি? চকলেট, ক্যাডবেরি। আচ্ছা, এটা খুব মানে স্বাভাবিক, মানে আমি হলেও তাই করব, যদিও আমার উচিত নয়। যাই হোক, বীচ ভালোবাসি, খাই ওটসের বিস্কিট। হ্যাঁ, এটা হচ্ছে হেলথ কনসিয়াস। বীচ ভালো লাগে না মাউন্টেন?
দুটোই, দুটো সৌন্দর্য দুরকম। মাউন্টেন একটা অন্য হাতছানি দেয়, আর সমুদ্রের এই যে বিস্তার, যে সামনে একটা যেন এন্ড নেই, ঠিক লাইফটাও যেন আমাদের সবার এরকম হয়। ইনফ্যাক্ট আমার তোর কথাটা শুনে আমার হাজবেন্ডের একটা কথা মনে হচ্ছে, ও সবসময় বলে জানবে পাহাড়ের তল আছে, সমুদ্রের কোনো তল নেই। এক্স্যাক্টলি, এই যে এন্ডলেস ব্যাপারটা, আর ওই যে ঢেউ না, সেই ছোটবেলার অভ্যাসটা যে একটা করে ঢেউ পড়তো আর আমরা গুনতাম 1 2 3 কটা ঢেউ এলো, তুই কটা গুনলি, এর একটা আলাদা আনন্দ আছে। ফার্স্ট লাভ সেটা যে কোনো কিছু হতে পারে। ফার্স্ট লাভ আমার দাদু। কারণ আচ্ছা। দাদুর কাছেই আমার বড় হওয়া। আচ্ছা। দাদু, আমি যখন ছোট দাদু রিটায়ার করলেন, তো ওই ক্লাস 1 to 1 পড়ি, তখন থেকে ওই দাদুর হাত ধরে যাওয়া স্কুলে, দাদুর সেও ভাজা কিনে দিত, তখন 25 পয়সার এতটা সেও ভাজা দিত, ওই সেও ভাজা খাওয়া। দাদু আমার একটা ভালো লাগা, এবং দাদুকে আমি দাদু বলতাম না, দাদা তুই বলতাম। ও আচ্ছা, এতটাই ভালোবাসা ছিল যে দাদা তুই বলতাম। আমরা মোবাইলে বিভিন্ন অ্যাপ ইউজ করি, তুই সব থেকে বেশি কোন অ্যাপটা ইউজ করিস? হোয়াটসঅ্যাপ। কারণ হচ্ছে এখন অফিস চলে হোয়াটসঅ্যাপ। আর আমি জানি যে তোর একটা, সেটা নিয়ে আমরা এর পরে আলোচনা করব, কিন্তু তোর একটা জুয়েলারির প্রতি ঝোঁক আছে, এটা আমি জানি। তো তোর কোন জুয়েলারিটা সবচেয়ে প্রিয়? মানে আমাদের তো ধরে নে ইয়াররিংস হয়, হার হয়, চুড়ি হয়, তো কোনটা তোর প্রিয়? চুড়ি। হ্যাঁ। বাহ, আচ্ছা। বিয়ে করে খুশি? মানে এই সেন্সে জিজ্ঞেস করছি, লোকে বলে যে দিল্লি কা লাড্ডু খায়া তো পস্তায়া, নেই খায়া তো ভি পস্তায়া, তো তোর কি মনে হয় যে? না সেরকম না, দিল্লি সব জীবনে সব রকমের এক্সপিরিয়েন্স থাকাটাই দরকার। বিয়ে মানে এটা তো একটা আজকের জিনিস না, যুগ যুগ ধরে, সেই পৌরাণিক যুগ থেকে আমরা দেখছি শিব পার্বতী, মানে তার নিশ্চয়ই কোনো একটা ভালো দিক আছে বলেই জগৎ এত দিন ধরে জিনিসটা চলে আসে। এবং এই যে বন্ধন, এই যে একটা ভালো লাগা এবং তার সাথে ভয় থাকা, অ্যাকচুয়ালি হ্যাঁ, মানে এবং মানে একটা হাজব্যান্ড ওয়াইফ রিলেশনশিপকে আমি জানি না, তুই ডেফিনেটলি জানবি, শিব এবং শক্তির সঙ্গে তুলনা করা হয়। একদমই তাই, যে হাজব্যান্ড হচ্ছে শিব আর ওয়াইফ হচ্ছে তার শক্তি। একদমই তাই। এটা এই কনসেপ্টটা থেকে আমি বললাম যে সেই পৌরাণিক যুগ থেকে যে জিনিস চলে আসছে, তাকে আমরা অস্বীকার করলে জীবনে একটা জায়গা মনে হয় গ্যাপ থেকে যায়। এক্স্যাক্টলি। বেস্ট ফিল্ম? পথের পাঁচালী। বাহ, খুব ভালো লাগে। নিজেকে বদলাতে বললে, মানে নিজের এমন একটা কোনো গুণ তুই বদল চাস, সেটা গুণ না দোষ? না, সেটা তোর কাছে গুণও হতে পারে। রাগ। হঠাৎ হঠাৎ রেগে যাওয়া, মানে আমার রাগটা জানিস তো খুব অদ্ভুত, মানে মুহূর্তে ক্ষণিকের রাগ যাকে বলে। মানে রাগলাম, 2-4 কথা লোককে বলে দিলে, মানে এটা আমার অফিস কলিগরাও জেনে গেছে, অফিস স্টাফরাও জেনে গেছে, আমার ট্রেনে বাসের অটোর লোকরা জেনে গেছে, এ দিদি আসছে মানে একটা চেঁচিয়ে দেবে, ভাড়া 1 পয়সা বেশি দিলে তার সাথে একটা মানে পাঙ্গা হয়ে যাবে। তো মানে একবার হয়েছে, আমি কলারও ধরেছি এক অটোওয়ালার, মানে কেন সে ড্রিঙ্ক করে অটো চালিয়ে একজনের গায়ে অটো তুলে দিয়েছে, এক মহিলার গায়ে, সে বলছে সার্জেনরা এসে চুপচাপ দাঁড়িয়ে আছে। তো মানে উচিত নয়, মানে এই যে হট করে রেগে যাওয়া, এবং তারপর পড়েও যায়, সেটা আমার ছেলের সাথেও হয়, আমার হাজবেন্ডের সাথেও হয়, আমার দিদির সাথেও হয়। দিদি যেমন চুপ হয়ে যায়, এটারই একটা বদল চাইছি। হ্যাঁ, এই রাগটা বাবা ভগবান একটু কমিয়ে দাও, আর পাচ্ছি না রাগ সহ্য করতে। লাস্ট হলিডে ডেস্টিনেশন? দার্জিলিং। না, তোরা একটা প্যারিস গেছিলি না? হ্যাঁ, সেটা তার আগে, সেটা তো আমরা অনেকেই মিলে গিয়েছিলাম, মানে গুগলের বন্ধুদের আরো 2জন ফ্যামিলি, আমরা 3টে ফ্যামিলি খুব এনজয় করেছিলাম। মা হিসেবে নিজেকে কত দিবি? মা হিসাবে 50-50। হ্যাঁ, 5। কারণ হচ্ছে আমার ছেলে আমাকে বলে যে তুমি ঠিক মা মানো, তুমি হচ্ছে এখনো ছেলে মানুষ, তুমি এখনো ইম্যাচিওর, তুমি একদম মা মানো। মানে এটা আমার যে বল, যার মা আমি তার ভাষা। মানে অ্যাকচুয়ালি আমাদের ছেলেরা এত বেশি বোদ্ধা, ওটাই প্রবলেম। মানে ওর কাছে আমি ঠিক মা নয়, মা হলো আমার দিদি, মানে দিদির ওইটাই বলে মাম্মামের মধ্যে যে মামা ব্যাপারটা আছে তোমার মধ্যে নেই, মানে তোমার মতো আমার কোনো বন্ধুর মা তোমার মতো করে না, আর আমি যেটুকুনি জানি কেউ নাকি করে না, তাহলে 5ই দিতে হয়, আর কি করবো। সেই
আমাদের সমাজের একটা ট্যাবু আছে, হাউস ওয়াইফ, হোম মেকার। তুই একজন ওয়ার্কিং লেডি, আমি তোকে জিজ্ঞেস করব তোর চোখ দিয়ে তুই এই ট্যাবুটাকে কিভাবে দেখিস? একদম না, হোম মেকার কথাটার মধ্যেই আমার আপত্তি। হোম মেকার কোথায়? হোম তো হোম, তাকে কি আমি তৈরি করছি? এটা তো আমার রোজকার খাওয়া ঘুমানোর জায়গা। স্পেশালি হাউসওয়াইফ, হাউসওয়াইফ কথাটার কি কোনো অর্থ নেই। কেউ হাউসওয়াইফ না। যে আজকে আমরা বাইরে কাজ করছি, কাল যে আমায় হাউসওয়াইফ হয়ে বাড়ির কাজ যে করতে হবে না তারও কোনো জায়গা নেই। কথা সবাই হাউসওয়াইফ, সবাই হাউসওয়াইফ। তারপরে আমরা হয়তো এক্সট্রা কিছু করছি, কিন্তু হাউসওয়াইফ বলা কথাটাতেই আমার বিশাল একটা আপত্তি। হাউস ওয়াইফ বলে কোনো ওয়ার্ডই হওয়ার কথা নয়। কারণ হচ্ছে বাড়ির কাজ যে করছে তার যে সকাল থেকে সন্ধে অবধি যে এফোর্ট, সেই এফোর্টের সাথে আমি তো বলবো যে আমরা বাইরে অনেক কম কাজ করি। মানে বাইরে আমাদের একটা নির্দিষ্ট কাজ, কিন্তু একটা বাড়ির দায়িত্ব নেওয়া মানে, আর যে ধরে নে নন পেড, ঠিক আছে, মানে তার কিন্তু মানে কর্মদক্ষতার সঙ্গে মানে কি বলবো, মানে সমাজ কিভাবে দেখে আমার জানা নেই। মানে আজকের ডেটে আমার মনে হয় বাড়িতে বসে কুটনো কেটে দুপুরবেলায় ভাত খেয়ে ভাত ঘুম দিতে যাওয়ার মতন মানসিকতার এরম লোকজন খুব কম। নেই। এই যে আমি যে ডিপার্টমেন্টে আছি, এখানেই আমি এখন দেখি, আমার এখানে এই ডিপার্টমেন্টে আমার 7 বছর হলো। তার আগে আমি সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে ছিলাম। তখন অনেকটা জিওগ্রাফি বেসিক কাজ করতাম, ম্যাপিংয়ের, মানে রিমোট সেন্সিং জিআইএস এর ডিপার্টমেন্টে ছিলাম। তো ঘরে বসে মানে জাস্ট কম্পিউটারে কাজ। তারপর যখন আমি এখানে শিফট করি, মানে জয়েন করি, তো তখন আমাকে প্রতিদিন সমাজে মানে ফিল্ডে যেতে হয় এবং বিভিন্ন বাড়িতে আমায় যেতে হয়। তাদেরকে লোনের দেওয়ার ব্যবস্থা করতে হয় কম ইন্টারেস্ট রেটে, মানে সরকারি যে প্রকল্পের বিভিন্ন সুবিধা তাদের বোঝাতে হয়। তো তখন গিয়ে আমরা দেখি যে কোনো মেয়েই না এখন আর ওই শুধু রান্না বা ওর মধ্যে থাকে না। তার কিছু না হলেও রাখি তৈরি করছে, কিছু না হলেও তারা হোম ডেলিভারি, এটা একটা তো খুবই প্রচলিত এখন, মানে একটা জায়গা হয়ে গেছে। যেহেতু এখন অনেকেই মেসে থাকেন বা চাকরি সূত্রে, পড়াশোনার সূত্রে একা থাকবে, এরা এখন অনেক এগিয়ে। মানে অনেক মিনস হচ্ছে কিছু না হলেও সে বড়ি দিয়ে বিক্রি করছে, ঘি তৈরি করছে, আচার তৈরি করছে। মানে না দেখলে সত্যি কেউ বিশ্বাস করবে না যে মেয়েরা আজকে কোথায়। আমরা একসময় বলতাম মেয়েরা চাঁদেও যাচ্ছে, হেলিকপ্টারও চালাচ্ছে, ঠিক আছে, সেটা একটা উদাহরণ। কিন্তু এই যে ছোট এবং সংসারে সত্যি কথা ধরে নে যারা মানে ওয়ার্কিং পেড ওয়ার্ক, মানে যারা পেড ওয়ার্কার সমাজের, আমি তাদের কথাই বলছি। তারা হয়তো পরিস্থিতিটা তাদের আছে বলে তারা ওই কাজটা করতে যেতে পারছে। এদের যদি সেই প্ল্যাটফর্ম দেওয়া হয় তাহলে এরাও পারবে না। এই যে তুই তোর শাশুড়ি মার কথা বললি, এনার তো তোর জীবনে প্রচুর অবদান, যেটুকু শুনে বোঝা যাচ্ছে। ঠিক আছে, আজকে ওনার ওই সাপোর্টটা ছিল বলেই আজকে আমি যেতে পেরেছি। এক্স্যাক্টলি আমি এটাই বলতে চাই। মানে এটা হচ্ছে কি বল, লিঙ্কড একটা জায়গা, লিঙ্কড মানে একটার সাথে একটা, মানে আমি বাড়ির কাজ পারি মানে বাইরের কাজ পারবো না, এটা কিন্তু ভাবাটার কোনো জায়গায়। ইনফ্যাক্ট আমারই জামা কাপড় ভাঁজ করে জায়গায় রাখতে ভীষণ খারাপ লাগে, কিন্তু তুই আমাকে বল যে বাইরের কাজ সমস্ত কাজ করে আসতে, আমি নির্দ্বিধায় করে আসবো। সেটাই আমার ক্ষেত্রেও তাই। আমি একটু সংসারের কাজে অপটুই, কারণ চিরকাল ওই দিদি আর বড় মার ছত্রছায়ায় ছিলাম। তারপরে এসে যা হোক শাশুড়ির ছত্রছায়া থেকে আমার ওই ঘরের কাজটাতে সত্যিই আমার এখনো অনীহা। যাই হোক, ভীষণ ভালো লাগলো আজকের এই দুজনের আড্ডাটা। আমার পার্সোনালি বলছি, মানে এরমভাবে হয়তো তুই আমার আগের ইন্টারভিউগুলো দেখলে বুঝতে পারবি যে আমি এরমভাবে বলি না। আজকে এত ভালো লেগেছে, তুই এত সাবলীল কথা বলেছিস। আমাদের বন্ধুত্বটাও অনেক কালের, মানে 10 বছর, 11 চলছে, আরো যেন অনেক দিন থাকে, আরো যেন এরকম। এবং তোর চ্যানেল আমাদের খুব ভালো লাগে, শেয়ার করি। প্ল্যাটফর্ম, মানে এই প্ল্যাটফর্মটা তো কেমন, এটা আমার লাইফে একটা অন্য এক্সপিরিয়েন্স হলো। মানে এটা তো আমি কোনোদিন পাইনি, এরম জিনিস হয়নি আমার সাথে। এবং দেখি পডকাস্ট, বেশ লোভ লাগে তো, মানে এই তো হচ্ছে কি সুন্দর মানুষকে নিয়ে ইন্টারভিউ নিচ্ছে, ভালো লাগছে, লোভ সত্যি লাগতো। এবং সেটা যে আজকে সার্থক হলো তোর উদ্যোগে, এটা সত্যি আমার কাছে খুব ভালো লাগছে। আরো তোর চ্যানেল
আরও বাড়ুক, আরও ভালো ভালো অনেক আরও নামি নামি মানুষ তোর চ্যানেলে আসুন, সবাই দেখুন, এই প্রার্থনা করি। থ্যাংক ইউ সো মাচ। আর একটা কথা বল, যে তোর বোধহয় একটা জুয়েলারির সঙ্গে হ্যাঁ, আমার একটা বিজনেস আছে জুয়েলারি। বল। হ্যাঁ, আমার একটা কোম্পানি আছে অরফিয়া বলে। হ্যাঁ, অরফিয়া। হ্যাঁ, অরফিয়া নামটাও আমরা অনেক রিসার্চ করে অরফিয়া মানে কি? অরফিয়া মানে হচ্ছে একটা প্রাণোচ্ছল মেয়ে। আচ্ছা। মানে খুব জলি যে কথাটা বলি, সেই মেয়েটাকে গ্রিস ওয়ার্ডে বলে অরফিয়া। আচ্ছা। তো সেখান থেকে অরফিয়া, এটা আমরা মেনলি অনলাইন বিজনেস, অ্যামাজন, ফ্লিপকার্ট এইসব প্ল্যাটফর্মেই বিক্রি হয়। জুয়েলারি আমরা বিভিন্ন প্রভিন্স থেকে কালেক্ট করি গিয়ে, যাই হোক চলছে আর কি। দেখা যাক কি কোনো লাইভ প্রোগ্রাম হয় অরফিয়া নিয়ে? না, লাইভ প্রোগ্রাম মানে শুরু করেছিলাম, কিন্তু এখন আপাতত হচ্ছে না, তবে করব। মানে পুরোটাই তোর অনলাইন? পুরোটাই অনলাইন, আমাদের কিছু স্টাফ আছে। এটা কি পুরো ওই মেটালের? শুধু মেটাল না, হ্যান্ডমেড আছে, মেটাল আছে, রূপো, সিলভার আছে, সব কিছুই আছে। বাহ, যাই হোক, আশা করি আমাদের এটাতেও আমার একটা হ্যান্ডমেডের ক্ষেত্রে, যেটা যে ওই মেয়েদেরকে দিয়ে আমরা মেনলি করাই, যাতে তাদের একটা ইকোনমিক সাপোর্ট আমরা দিতে পারি উমেন এম্পাওয়ারমেন্টের জন্য। হ্যান্ডমেড জুয়েলারিটা পুরো মেয়েদের হাতের তৈরি। খুব ভালো রে, এই যে বললি কথাটা উমেন এম্পাওয়ারমেন্ট, এটা সত্যিই খুব দামি কথা। যাই হোক, আশা করি আমাদের আড্ডাটা আপনাদের সকলের ভালো লাগছে। যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আপনারা যত সাবস্ক্রাইব করবেন আমি খুব মন থেকে কনফিডেন্স পাবো, আমি আরও এরকম গুণী মানুষদের নিয়ে এগিয়ে যেতে পারবো। তাহলে আজকের মতন এখানেই আসি। নমস্কার। নমস্কার।